হৃদমায়ার প্রেমগাথা, লেখিকা রিক্তা ইসলাম মায়া। পর্ব 54 এর কোলাহলময় একটা অস্থির উত্তেজিত পরিবেশ। দিনের শেষে সন্ধ্যার আবেশ ধরণী জোরে। সময়টা প্রায় 6:30 করে। অবস্থান চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল। হৃদের অ্যাক্সিডেন্ট হয়েছিল প্রায় 4টে নাগাদ। বিগত 2.5 ঘন্টা যাবৎ হৃদকে নিয়ে ওটিতে ডক্টররা, ইমার্জেন্সি চলছে। সেখানে উপস্থিত আয়ন নিজেও প্রফেশনাল ডাক্তার হয়েও আজ তার বুক হাত ভয়ে কাঁপছে হৃদকে শয্যাশায়ী দেখে। আয়নের দেখা এই প্রথম হৃদ খান নিস্তব্ধ আর নিশ্চুপ শুয়ে আছে। মাথার এক পাশ থেতলে যাওয়ায় সেখানটায় ট্রিটমেন্ট চলছে। আয়ন প্রফেশনাল ডাক্তার হয়, সে বুঝতে পারছে এসব চিকিৎসা হৃদের তেমন কাজে দেবে না। হৃদের শ্বাস খুব ধীর গতিতে ফেলছে, বলতে গেলে থেমে গেছে। মস্তিষ্ক আঘাত পেয়েছে ভীষণ, সেজন্য শরীর রেসপন্স করছে না। মৃত্যুর দেহের ন্যায় নেতিয়ে হৃদের শক্তপোক্ত শরীরটা। রিপোর্টে এসেছে অ্যাক্সিডেন্টের ফলে হৃদের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে বেশ, যার জন্য হৃদের নাক কান উভয় পথে রক্ত ঝরছে। মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার কারণে এই হৃদকে কোমায় নিয়ে যাওয়ার চান্স বেশি। আয়নের দু চোখ সিক্ত হলো নোনা জলে। সে ইতিমধ্যে হৃদের সকল রিপোর্ট দেখেছে। সেখানে স্পষ্ট লেখা পেশেন্টের লাইফ চান্স 10%, যার জন্য আয়নের বুক কাঁপছে হৃদের বর্তমান পরিস্থিতির কথা ভেবে। অসহায় হাহাকার বুকে দু হাতের মুঠোয় হৃদের হাতটা চেপে ডাক্তারের সঙ্গে ওটিতে দাঁড়িয়ে। সে নিজে ডাক্তার হয়েও হৃদকে চিকিৎসা করার মতো শক্ত মনোবল আয়নের এই মুহূর্তে নেই। তার চেয়ে যেটা আয়নকে বেশি ঘায়াল করেছে সেটা হলো হৃদের বর্তমান পরিস্থিতি অনুযায়ী সঠিক চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয়, বাইরের দেশে কোথাও নিয়ে যেতে হবে। কিন্তু বাইরের দেশে নেওয়া অবধি হৃদের স্বাস্থ্য তখন পর্যন্ত চলবে কিনা সেই আশঙ্কার বয়ে আয়নসহ গোটা ডক্টর টিম। ভগ্ন হৃদয়ে আয়নের চিৎকার করে কাঁদতে মন চাইল, কারণ এই মুহূর্তে হৃদের জন্য করার মতো কারোই হাতে কিছু নেই। আয়ন চেয়েও হৃদের জন্য কিচ্ছু করতে পারছে না। ডক্টররা যারা ইমার্জেন্সিতে হৃদের ট্রিটমেন্ট করছে, তারা একটু পর ট্রিটমেন্ট শেষে আয়নকে কি বলবে সেটা আগ থেকেই জানা আয়নের। নিরাশ আয়ন বারবার চোখের পাতা ভিজে উঠল নোনা জলে। ছেলেদের কাঁদতে নেই, অথচ আয়ন আজ চেয়েও নিজের চোখের পানি থামাতে পারছে না। বুক ফাটা কষ্ট, তীব্র কান্না পাচ্ছে ওর। ওটির বাইরে দাঁড়িয়ে থাকা আপনজনদের কি জবাব দেবে সে যখন জানতে চাইবে হৃদ কেমন আছে? কি বলবে? হৃদ ভালো নেই? হৃদের বাঁচার সম্ভাবনা 10% বা তারও কম? আয়নের চিন্তা ভাবনার মাঝেই বাকি ডক্টররা হৃদের মাথায় আঘাতপ্রাপ্ত জায়গাগুলোতে উহাস করে প্রাথমিক সেলাই করে পিছনে ঘুরতে ঘুরতে ডক্টর রাশেদ আয়নের উদ্দেশ্যে বলল, পেশেন্টের মাথার অবস্থা খুব খারাপ ডক্টর আয়ন। আমাদের ধারণা বাকি চিকিৎসা সম্ভব নয়। যত দ্রুত সম্ভব পেশেন্টকে ঢাকা ট্রান্সফার করুন প্লিজ। ওনার বাচ্চা খুব কম। বাকিটা আপনি হয়তো রিপোর্টে দেখেছেন ডক্টর আয়ন। ডক্টর রাশেদের কথাগুলো বলে আবারও হৃদের রিপোর্টগুলো চেক করতে বেরিয়ে যেতেই আয়ন হাঁটু গেড়ে বসে পড়ল ফ্লোরে। দু হাতের মুঠোয় হৃদের নিস্তেজ হাতটা চেপে কপাল ঠেকিয়ে ফুপিয়ে কেঁদে উঠল বুক ফাটা আর্তনাতে। আই এম সরি ভাই, আই এম সরি, তোর জন্য কিচ্ছু করতে পারছি না, কিছু না। আয়নের কান্না বলে দিচ্ছে হৃদকে ইমার্জেন্সিতে ঢাকা ট্রান্সফার করালেও সেখানে ডক্টররা তাই বলবে। তাই এই মুহূর্তে ডক্টর রাশেদ বলে গেল, তারা হয়তো ডক্টর রাশেদের মতো 2 ঘন্টা চেষ্টার পর জানাবে তাদের ধারণা সম্ভব নয় পেশেন্টের সুস্থতা নিশ্চিত করা। অথচ ওটির বাইরে থেকে আপনজনদের হাহাকার আর কান্নার গুঞ্জন শোনা যাচ্ছে। তাদের কি উত্তর দেবে আয়ন? কি বলবে? আয়নের কান্নার মাঝেই হসপিটালের তীব্র স্বরে যান্ত্রিক শব্দ বেশি এলো বাহির থেকে। তীব্র কম্পনে শাসা শব্দে আয়ন হৃদের হাত ছেড়ে উঠে দাঁড়ালো। সে জানে শব্দ কিসের, কার আগমন ঘটেছে চট্টগ্রামের মাটিতে। আয়ন অষ্টসিগ্ন চোখে দাঁড়ালো ওটির জানালার পাশে। থাই গ্লাস দিয়ে নিচে তাকাতেই চোখে পড়ল শত শত মানুষের ভিড়ে হসপিটালের চক্করে। সকলে হৃদের জন্য দাঁড়িয়ে আছে হসপিটালের চত্বরে। মন্ত্রী নিহাল খানের ছেলে হৃদ খানের অ্যাক্সিডেন্ট বলে কথা। হসপিটালে ভিড় তো এমনিই হতো, তবে প্রশাসনের পুলিশ ভিড়ও দেখা গেল সেখানে। পরিস্থিতির নিয়ন্ত্রণ আনার জন্য জায়গায় জায়গায় পুলিশ দাঁড়িয়ে। কিন্তু অস্থির উত্তেজিত পরিস্থিতির জন্য হাসপাতালে অন্যান্য রোগীদের অসুবিধা হচ্ছে সেটা জেনেও কারো হাতে পরিস্থিতির নিয়ন্ত্রণ করার মতো কিছু নেই। প্রতিনিয়ত মানুষের সংখ্যা বাড়ছে। নিহাল খানের রাজনৈতিক দলের লোক এসে শুরু করে বড় বড় নেতৃত্ববৃন্দ সহ উপস্থিত আজ হাসপাতালের চত্বরে। আয়ন চোখ ঘুরিয়ে তাকালো শূন্য আকাশ থেকে নামা হেলিকপ্টারদের দিকে। গুলগুল পাখা ঘুরিয়ে হেলিকপ্টারটি নামলো হাসপাতাল থেকে বেশ দূরে খালি মাঠে। সেখানে আগ থেকে উপস্থিত ছিল এদের বেশ কিছু বডিগার্ড। ক্যাপ্টেন হেলিকপ্টারের দরজা লক খুলে দিতেই 2জন বডিগার্ড এগিয়ে এসে দরজা খুলতেই বেরিয়ে আসলো হৃদের মা সুফিয়া খান। তিনি হেলিকপ্টার থেকে বেরিয়ে সোজা হাসপাতালে হাঁটলো হাসপাতালের উদ্দেশ্যে। আজ প্রায় 15 বছর পর
এই চট্টগ্রামের মাটিতে পা পড়েছে ওনার। এই 15 বছর আগে এক কাপড়ে স্বামীর ঘর ছেড়েছিল তিনি, আর আজ 15 বছর পর ফিরেছেন ছেলের অ্যাক্সিডেন্টের খবর শুনে। বিগত 15 বছর আগে যখন এই দিনে স্বামীর ঘর ছেড়েছিলেন, সেদিন ওনার চোখে জ্বলছিল না, কিন্তু শুধু রাগ আর জেদে বশবর্তী হয়ে স্বামী ও সংসার ছেড়েছিল তিনি। কিন্তু আজ চোখ ভর্তি মমতা। শক্ত মানুষগুলো নাকি কাঁদলে মানায় না, যেমনটা সুফিয়া খানকে দেখলে যে কেউ বলবে সেটা। আজ অব্দি কখনো কেউ সুফিয়া খানকে কাঁদতে দেখেছে কিনা জানে না। নিহাল খান নিজেও হয়তো কখনো নিজের বউকে কাঁদতে দেখেননি। এমনকি সুফিয়া খানের বাবা মা মারা যাওয়ার সময়কালেও তিনি দেখেননি সুফিয়া খানকে কাঁদতে। অথচ আজ ওনার চোখের পাতা সহ লাল হয়ে ফুলে আছে অতিরিক্ত কান্নার ফলে। শক্ত মানুষগুলো কাঁদলে শব্দ হয় না, নিশ্চয়ই শুধু চোখের জলে জ্বলে যায়। এই মুহূর্তে সুফিয়া খানের চোয়াল শক্ত হয়ে আছে অতিরিক্ত রাগে, অথচ চোখ সহ গাল অনবরত ভিজে উঠছে কান্নায়। সুফিয়া খান হসপিটালের করিডোরে পা রাখতেই আপনজনের কান্নার শব্দ বেশি হলো কানে। হৃদের 3 ফুপি 2 ফুপি ওনাদের স্বামী সন্তানরা সকলেই উপস্থিত হসপিটালে। আয়নের বাবা মা বাদে, ওনারা লন্ডনের বাসিন্দা, সেজন্য আজ এই মুহূর্তে এখানে নেই। তবে শশী ও তার বাবা মা দুজন অশ্রুসিক্ত চোখে খানবাড়ির সকলের সাথে দাঁড়িয়ে। বলতে গেলে খানবাড়ির হাতে গোনা কয়েকজন কর্মচারী বাদে সকলেই উপস্থিত হসপিটালের ঈদের খবর জানতে। সুফিয়া খান পরিচিত মানুষের মুখ দেখে নিচতলা হতে 3য় ফ্লোরে ওঠা অবধি দেখতে পেয়েছে। সকলের দৃষ্টি কেন্দ্রবিন্দু ছিল হৃদের মা সুফিয়া খান। হসপিটালের করিডোরে পরিচিত অপরিচিত অসংখ্য মানুষের ভিড় জমে থাকায় হাঁটার রাস্তা নেই। তবে সুফিয়া খানের আগমনে সকলে করিডোরে দুপাশ হয়ে দাঁড়ালো রাস্তা করে। অপারেশন থিয়েটারের সম্মুখে মাথা ঝুঁকে ফ্লোরে বসেছিল নিহাল খান। হঠাৎ পায়ের খটখট শব্দে সামনে তাকাতেই চোখে পড়ল একটা প্রিয় মুখ। নিস্তব্ধ নিশ্চুপ পলকে তিনি সেদিকেই তাকিয়ে রইল, তেজে হেঁটে আসা রাগান্বিত মহিলাটির দিকে। অতি আপনজনের অতি প্রিয় একটা মুখ নিহাল খানের, অথচ আজ কতটা বছর পর সামনে থেকে দেখতে পেল তিনি। নিহাল খানকে তিনি একইভাবে তাকিয়ে থাকতে দেখে প্রথমে রাদীপ, পরে সকলেই তাকালো সুফিয়া খানের দিকে। সুফিয়া খানকে দেখে অতি আবেগ ভালোবাসা দেখিয়ে শশীর মা এগিয়ে এসে জড়িয়ে ধরতে চাইলে সুফিয়া খান হাতের ইশারায় বাধা দিয়ে সামনে হাঁটল। উপস্থিত সবাইকে এড়িয়ে মুখোমুখি হলো ডক্টরের সঙ্গে। ডক্টর রাশেদ সবেমাত্র ওটি থেকে বেরিয়েছিল সবার সঙ্গে কথা বলবে বলে, কিন্তু তার আগেই মুখোমুখি হলো সুফিয়া খানের। ডক্টর রাশেদ কিছু বলবে তার আগে অস্থির উত্তেজিত বেকুলতায় প্রশ্ন করলো সুফিয়া খান, ডক্টর, আমার ছেলের কি অবস্থা? ওকে দেখতে পারবো একটু? সুফিয়া খানের সম্পর্কে বেশ ধারণা ছিল না ডক্টর রাশেদের। তিনি মন্ত্রী নিহাল খানকে চিনলেও ওনার বউ হিসেবে সুফিয়া খানকে চিনেন না, আর না কখনো দেখেছে। ডক্টর রাশেদ সুফিয়া খানের কথায় উত্তর করল না। মেয়ে মানুষ বলে তিনি সরাসরি কোনো পুরুষের সাথে কথা বলতে চাই, বিশেষ করে হৃদের বাবা নিহাল খানের সঙ্গে। সেজন্য তিনি আশেপাশে মাথা ঘুরিয়ে নিহাল খানের খোঁজ করলো হৃদের কন্ডিশন জানাতে। পেয়েও গেল নিচের ফ্লোরে বসা নিরুপায় বিধ্বস্ত নিহাল খানকে। ডক্টর রাশেদ সুফিয়া খানকে এড়িয়ে নিহাল খানের দিকে ঘুরে বলতে চাইল, স্যার, পেশেন্টের কন্ডিশন স্টেবল না, প্রচুর রক্তপাত হয়েছে মাথা থেকে। ডক্টর রাশেদের বাকি কথা শেষ করার আগেই সুফিয়া খান অস্থির উত্তেজিত ভঙ্গিতে ডক্টরের উদ্দেশ্যে বলল, আমাকে বলুন যা বলার ডক্টর। পেশেন্টের অবস্থা সম্পর্কে আমাকে জানান, আমি গার্ডিয়ান পেশেন্টের। সুফিয়া খানকে না চেনাই এবারও ডক্টর রাশেদ সুফিয়া খানকে অপেক্ষা করে পুনরায় ঘুরে গেল নিহাল খানের দিকে। যেখানে স্বয়ং মন্ত্রী নিহাল খান দাঁড়িয়ে আছে, সেখানে অন্য কারোর সাথে কথা বলার প্রয়োজন মনে করলো না ডক্টর রাশেদ। ততক্ষণে নিহাল খানও বসা থেকে উঠে দাঁড়িয়েছিল ডক্টরের সঙ্গে কথা বলতে। ওনার চোখ মুখ ফুলে আছে অতিরিক্ত কান্নায়। উপস্থিত সকলের চোখে নোনা পানি। ডক্টর রাশেদ নিহাল খানের উদ্দেশ্যে আবার বলতে চাইল, স্যার, ডক্টর রাশেদের বাকি কথা শেষ করার আগেই শক্ত হাতে ওনার কলার চেপে ধরল সুফিয়া খান। গর্জে ওঠার মতো আগে তিরতির মেজাজে বলল, আমাকে চোখে পড়ে না? আমি কথা বলছি কানে যাই না? কয় টাকা ডক্টর তুই? আমাকে অপেক্ষা করিস, সাহস দেখাস, আমাকে চিনিস? সুফিয়া খানকে খেপে যেতে দেখে তৎক্ষণাৎ এগিয়ে আসলো রাদীপ, আসিফ আর হেনা খান। আসিফ সুফিয়া খানকে টাচ না করলেও রাদীপ নিজের মাকে শান্ত করার জন্য হাত টানলো পরিস্থিতি সামাল দিতে। ভাঙা গলায় ডক্টর রাশেদের উদ্দেশ্যে বলল, উনি আমাদের মা ডক্টর, যা বলার আম্মুকে বলুন, আমরা শুনবো। সুফিয়া খানের বগল থাপায় যতটা না ভয় পেয়েছিল, এখন আসল পরিচয় পেয়ে ভেতর ভয়টা আরও বেড়ে গেল ডক্টর রাশেদের। তিনি এবার সুফিয়া খানকে বলতে লাগলো, আসলে পেশেন্টের মাথায় গুরুতর আঘাত পেয়েছে। মাথার বাম পাশটা পুরো থেতলে যাওয়ার কারণে পেশেন্টের মস্তিষ্ক রক্ত উঠে গেছে, যার জন্য পেশেন্টের লাইফ চান্স 10%। এত রিস্কের মধ্যে ট্রিটমেন্ট করা আমাদের ধারণা সম্ভব নয়।
আমরা ঢাকা ট্রান্সফার করালেও সেখানে সেম কথাটাই বলবে। বলতে পারেন পেশেন্টের কন্ডিশন অনুযায়ী সঠিক চিকিৎসা বাংলাদেশে কোথাও সম্ভব নয়। এই মুহূর্তে বাংলাদেশের ডক্টর পারবে না পেশেন্টের মাথা সেন্সিটিভ পার্টে সার্জারি সঠিকভাবে করতে। আমরা ডক্টর রাশেদের কথা শেষ করা হতেই পুনরায় তেতে উঠল সুফিয়া খান। তারা যদি সঠিক ট্রিটমেন্ট করতে না পারে তাহলে এতক্ষণ পর্যন্ত তাদের কাছে পেশেন্টটা আটকিয়ে রাখলো কেন? এই হসপিটালে এত পেশেন্টের চিকিৎসার অভাবে লাইফ চান্স কমবে না প্রতিনিয়ত? তেতে ওঠা সুফিয়া খান পুনরায় নিজের মেজাজ হারিয়ে একইভাবে কলার চেপে ধরল ডক্টর রাশেদের। রাগান্বিত ভঙ্গিতে বলল, কিছু করতে না পারলে আমার ছেলেকে এতক্ষণ কেন রেখেছেন হসপিটালের মধ্যে? আমার ছেলের কিছু হলে এই দায়ভার কে নেবে? আপনি বলেন, আপনি? সুফিয়া খান নিজের অতিরিক্ত রাগ কন্ট্রোল করতে না পেরে নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে আবারও বলল, আমার ছেলের যদি কিছু হয় তোর মতন শত শত ডাক্তারের ঠিকানা আমি একাই লাগাবো ডক্টর। করিডোরের ভিড়ে জমে থাকা অসংখ্য মানুষগুলো হঠাৎ কেমন নিশ্চুপ আর ভয়ে চুপ হয়ে গেল সুফিয়া খানের তেজ দেখে। উপস্থিত সকলেই কেমন অবাক চোখে তাকালো সুফিয়া খানের দিকে। সকলে জানতো রিত খানের মা আছেন, কিন্তু তিনি কে বা কেমন সেটা কেউ জানতো না। আর যারা জানে সুফিয়া খানের সম্পর্কে তারা সকলেই চুপ। নিহাল খানের সঙ্গে ওনার দলের লোকসহ থানার ওসি, এসআই, বেশ কিছু পোশাকধারী পুলিশও দাঁড়িয়েছিল সেখানে। সুফিয়া খানের রাগ দেখে তারাও বোকার মতো তাকিয়ে আছে। মেয়ে মানুষের এত রাগ হতে পারে সেটা জানা ছিল না কারো। এই জন্য হৃদের প্রতিচ্ছবি যেটা আজ দেখলো। নিহাল খান নিজের বউয়ের সম্পর্কে ধারণা থাকায় তিনি উত্তেজিত পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসতে চাইল সুফিয়া খানের দিকে। আজ বিগত 15 বছরের মনোমালিন্যতার পেছনে ফেলে প্রথমবারের মতো নিজের বউয়ের মুখোমুখি হতে চাইলে কথা বলতে সুফিয়া খানকে বাধা দিতে এগিয়ে এসে বলতে চাইল, তুমি প্লিজ শান্ত হও সু। নিহাল খানের বাকি কথা শেষ করার আগে ঠাস করে থাপ্পড় পড়ল পাশে দাঁড়িয়ে থাকা রাদিফের গালে। এই পরিস্থিতিতে মায়ের হাতে থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে শক্ত হয়ে দাঁড়ালো বাবার দিকে তাকিয়ে। তাকে কটমট করছে সুফিয়া খান। রাদীপকে মারতে দেখে হাই হাই করে উঠল হেনা খান। আরাফ খান এই হসপিটালের এডমিট। তিনি অসুস্থ হয়ে পড়েছেন হৃদের খবর শুনে। বয়স্ক মানুষ হওয়ায় হৃদের অ্যাক্সিডেন্টের খবর শুনে অতিরিক্ত কান্নার ফলে জ্ঞান হারিয়ে একই হসপিটালে অন্য কেবিনে শুয়ে আছে। নিহাল খান রাদীপকে মারতে দেখে তিনি সুফিয়া খানকে আবারও বাধা দিতে গিয়ে বলতে চাইল, ওকে কেন মারছো? ও পুনরায় ঠাস শব্দে রাদীপের অপর গালে থাপ্পড় পড়ল সুফিয়া খানের। নিশ্চুপ পরিস্থিতি আরও নিশ্চুপ হয়ে গেল পরপর দুটো থাপ্পড়ের শব্দে। নিহাল খান বুঝতে পারল রাদীপের গালে পড়া থাপ্পড় দুটো রাদীপের গালে নয়, বরং অদৃশ্যভাবে উনার গালে মেরেছে সুফিয়া খান। কারণ হৃদের আজ এই পরিস্থিতির জন্য উনার বউ সরাসরি উনাকেই দায়ী করছে। সেজন্য উনার রাগটা রাদীপের উপর দিয়ে যাচ্ছে এখন। রাদীপ পরপর দুগালে হাত দিয়ে অসহায় মুখ করে দাঁড়িয়ে বাবার দিকে তাকিয়ে। রাদীপের অসহায় দৃষ্টি বলছে, বাবা তুমি এই মুহূর্তে চুপ থাকো প্লিজ। নিহাল খান চুপ করে গেলেও হেনা খান সুফিয়া খানের হাত টেনে নিজের দিকে ফেরাতে ফেরাতে বলল, কি করছো তুমি সুফিয়া? সবাই দেখছে তোমাকে, এটা হসপিটাল, বাড়ি নয়। হেনা খানের কথায় তৎক্ষণাৎ সুফিয়া খান রেগে তেতে উঠে বলল, আপনার ছেলের জন্য আজ আমার ছেলের এই অবস্থা হয়েছে মা। আজ যদি আমার ছেলের কিছু হয় আপনার ছেলের জন্য, তাহলে আমি আপনার ছেলেকে ছাড়বো না। 15 বছর আগে যে কারণে আপনার ছেলেকে আমি ছেড়েছিলাম আজ ঠিক সেই একই কারণে আমার ছেলে মরতে বসেছে। আজ আপনি কি বলবেন? সুফিয়া খানের কথায় নরম হয়ে আসলো হেনা খানের সুর। তিনি বলল, নিহাল কি ওর ছেলের ক্ষতি করবে সুফিয়া? দুষ্গুণ জানি না মা, আমার ছেলের কিছু হলে আমি আপনার ছেলেকে ছাড়বো না। এর শেষ আমি দেখেই ছাড়বো। কথাটা বলতে বলতে তিনি তৎক্ষণাৎ তেজি স্বরে ডাকলো আয়নকে। আয়ন, আয়ন। ওটি থেকে কয়েক সেকেন্ডের মধ্যে বেরিয়ে আসলো আয়ন। গায়ে ওটির পোশাক, মুখে মাস্ক খুলে সুফিয়া খানের মুখোমুখি হতে হতে নরম গলায় বলল, জি মামি। কি করতে হবে বলো? কোন দেশে নিতে হবে আমার ছেলেকে? 10% কেন 1% চান্স হলেও আমি আমার ছেলেকে বাঁচিয়ে ফিরিয়ে আনবো ইনশাল্লাহ। দ্রুত বলো কোথায় নিতে হবে, বাকিটা আমি সামনে নিব। আমি আমার ছেলের সুস্থতা নিশ্চিত করতে চাই এট এনি কস্ট। মামি হৃদের কন্ডিশন স্টেবল না। এই অবস্থায় ওকে আগে 24 ঘন্টা ট্রিটমেন্টের মধ্যে রাখতে হবে, নয়তো বিপদে পড়ে যাব আমরা। তাহলে ইমার্জেন্সি ওয়ার্ড ডক্টর সহ নিয়ে যাও আয়ন। কোন দেশে নিতে হবে বলো? আমার এখান থেকে হৃদকে ট্রিটমেন্ট দিতে দিতে নিয়ে যাব বাহিরে, সময় কম, দ্রুত বলো কোন দেশ ভালো হবে। ডক্টররা সিঙ্গাপুরের কথা বলছে, তবে আমার মনে হয় লন্ডনে গেলে হৃদের ট্রিটমেন্টের জন্য বেস্ট হবে, যেখানে আমাদের পরিবারের সবাই আছে। হসপিটাল থেকে শুরু করে ডক্টরদের সঙ্গে আমাদের হৃদের রাতিফের 3 জনেরই পরিচিত ভালো আছে। সবটা সহজে সামনে নেওয়া যাবে, চিকিৎসার জন্য উত্তম হবে। ওকে ডান। আসিফ। সুফিয়া খান ডাকতেই তৎক্ষণাৎ উত্তর আসলো আসিফের, জি ম্যাডাম। ইমার্জেন্সি
এয়ারলাইন্সের জন্য যা যা লাগে সব ঠিক করো, দরকার হলে পুরো ফ্লাইট গেজেট বুকিং করো, আজ রাতের মধ্যেই লন্ডন যেতে চাই। জি ম্যাডাম, সব কিছু ঠিক হয়ে যাবে। রাত তখন 10টার ঘরে। আরিফ ক্লান্তিতে বাসায় ফিরল সবে, চোখ মুখে উদাস আর ব্যর্থতার গ্লানি। বাসার কলিং বেল বাজাতে গিয়ে হাত দুটো গুটিয়ে নিল নিজের অজান্তেই। দরজার কপাল টিকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল পরপর। আবেশে চোখ বন্ধ করে নিল তিক্ততায়। কিছু ভয়ঙ্কর অনুভূতি হচ্ছে আরিফের এই মুহূর্তে। সময়টা কোথা থেকে কোথায় এনে দাঁড় করালো। দরজার উপসে আদরে ছোট্ট বোন বেহুশ অবস্থায় পড়ে। আজ দরজার এপাশে আরিফ অপরাধীর নেই দাঁড়িয়ে। যখন মায়ের জ্ঞান ফিরবে তখন জানতে চাইবে ওর স্বামী কোথায়, ঠিক আছে কিনা। তখন আরিফ কি উত্তর দেবে, কি বলবে যে আরিফ গিয়েছিল হসপিটালে হৃদের খবর নিতে, অথচ মানুষের ভিড়ে সে কারোর সাথে দেখাই করতে পারেনি, এমনটা বলবে? আসলেই আরিফ দেখা করতে পারেনি, নাকি অন্য কিছু ছিল? হৃদের অ্যাক্সিডেন্টের পর সবাই যখন হৃদকে হসপিটালে নিয়ে যায় তখন আরিফ অজ্ঞানরত মায়াকে বাসায় নিয়ে আসে, ডাক্তার দেখায়। মায়া হুঁশে ফেরার অপেক্ষা করে। একবার মায়া হুঁশে ফিরে আসলে তখন মায়াকে বুঝিয়ে শুনিয়ে হসপিটালে যাবে, এমনটা আরিফের চিন্তা ভাবনা ছিল। সেজন্য ডাক্তার দেখিয়ে মায়া হুঁশে ফেরার অপেক্ষা পর্যন্ত করেছিল আরিফ। অবশেষে দেখা যায় ঘণ্টাখানিকের ভিতর মায়া হুঁশ ফিরে আসলেও মায়া তখন মানসিকভাবে স্টেবল ছিল না, বরং অতিরিক্ত পাগলামি আর চিল্লাচিল্লি করতে করতে 10 মিনিটের মাথায় আবারও জ্ঞান হারায় মায়ের স্বামী স্বামী করতে করতে। মায়ের অবস্থা দেখে আরিফ আবারও ডাক্তার ডাকলো। ডাক্তারের পরামর্শ অনুযায়ী মায়ের ব্রেন শান্ত রাখার জন্য ঘুমের ইনজেকশন দিল মায়াকে। আরিফ বাধ্য হয়ে মায়াকে ঘুমিয়ে রেখে ও একাই হসপিটালে গিয়েছিল হৃদের খবর নিতে। আরিফ হসপিটালে যেতে যেতে দেখলো বিশাল ভিড় জমে আছে হসপিটালের চত্বরে। খানবাড়ির সকলে হাহাকার আর আত্মচিৎকারে উপস্থিত, সকলের চোখে পানি। আরিফ আজ প্রথমবারের মতো হৃদ খানের মাকেও দেখেছিল সে কি দারুণ তেজ মহিলার, এমন শক্ত পার্সোনালিটির মহিলা আরিফকে দেখা এই প্রথম ছিল সুফিয়া খান। চোখের পলকে ছেলেকে কত ট্রান্সফার করালো, কারো কোনো কথা না, কাউকে ভিড় করতেও দেয়নি ছেলের আশেপাশে। হসপিটালে আরিফ ছিল তৃতীয় পক্ষ। সবে একদিন হয়েছিল হৃদ মায়ের সম্পর্কের কথা সবাই জেনেছিল। এখনো কেউ খানবাড়িতে মায়ের সম্পর্কটা মেনে নিয়েছে এমনটা বলেনি। অথচ এই ধোঁয়াশা অবস্থায় হৃদের অ্যাক্সিডেন্ট হওয়াতে আরিফ আগ বাড়িয়ে বোনের স্বামী হিসেবে হৃদের খবর জানতে পারছে না। কেমন একটা সংকোচ বুঝছিল আরিফের মনের মধ্যে। তারপরও আরিফ সকল সংকোচ বুঝ পা ঠেলে আগ বাড়িয়ে গিয়েছিল হৃদের খবর জানতে। কিন্তু খানবাড়ির কেউ আরিফের সঙ্গে কথা বলার মতো মানসিকতায় দেখায়নি। আর না আরিফের কোনো কথার উত্তর দেয়। বলতে গেলে আরিফ যাদের কাছে হৃদের খবর জানতে গিয়েছিল তারা সবাই আরিফকে নীরবতা দেখিয়ে এড়িয়ে গেছে। বারবার একই কাজ হওয়াতে আরিফ আর কারো কাছে না গিয়ে হৃদের ছেলেপেলেদের সঙ্গে দাঁড়িয়ে থেকে শুধু নীরব চোখে দেখলো হৃদের মায়ের তুলপার করা কাণ্ডগুলো। তিনি মুহূর্তের মাঝে আসিফ, রাদীপ, আয়নকে দিয়ে হৃদকে ঢাকা ট্রান্সফার করান ডাক্তার সহ। আরিফ অনেক চেয়েছিল আসিফ, আয়ন আর রাদীপের মধ্যে কারোর সঙ্গে কথা বলতে, কিন্তু সেই সুযোগটা সে পেল না। সবাই কেমন তাড়াহুড়ো করে হৃদকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল। ব্যস্ত হওয়াটা স্বাভাবিক, হৃদ খানের জীবন মরণ নিয়ে কথা, ব্যস্ত তো হবেই। হৃদকে নিয়ে ঢাকায় যেতে যেতে নিহাল খান, আসিফ দুজনেই ক্যাশ টাকায় এয়ার অ্যাম্বুলেন্স বুকিং করলো। আরিফ যতটুকু জেনেছে হৃদের সঙ্গে নিহাল খান, সুফিয়া খান, আয়ন, রাদীপ আপাতত এই 4জনই গিয়েছে। পরবর্তীতে হয়তো আরাফ খান সুস্থ হলে হেনা খান আরাফ খানকে নিয়ে লন্ডনে যাবে। আসিফ দেশেই থাকবে হৃদের ব্যবসা আর খানবাড়ি তদাকরি করতে। আরিফের হসপিটালে যাওয়া ঘণ্টাখানিকের ভিতর হৃদকে নিয়ে খানবাড়ির সকলে ঢাকায় চলে যাওয়াতে আরিফ হসপিটালের চত্বরে আরো ঘণ্টাখানিক বসেছিল দুশ্চিন্তায়। বাসায় ফিরে এসে মায়াকে কি উত্তর দিবে? হৃদ খান ভালো নেই, সেটা তো আরিফ নিজের চোখেই দেখে এসছে। হৃদকে নিয়ে আরিফের পর হৃদকে নিয়ে পরদেশে পাড়ি দেওয়ার বিষয়টা সে দেখেছে। হয়তো এতক্ষণে ফ্লাইটে উঠে পড়েছে সবাই, অথচ মায়ের খবর কেউ জানতে চাইল না। আর না শেষবারের মতো মায়া নিজের স্বামীকে দেখতে পেল। পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে মায়ের খোঁজখবর নেওয়া তো দূর, মায়াকে খানবাড়ির কেউ চিনতে পারছে না, এমনটা খান পরিবারের মনোভাব হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আরিফ এই মুহূর্তে নিজের বোনকে কি জবাব দেবে সেই চিন্তায় দরজা কপাল ঠেকিয়ে দাঁড়িয়ে রইল কিছুটা সময়। পকেটের ফোনটা হঠাৎ বেজে উঠতেই আরিফ এই অবস্থায় পকেট থেকে ফোনটা বের করে কানে তুলতেই উদ্বিগ্ন তার গলা শোনা গেল রাকিবের। আরিফের সঙ্গে রাকিবও হসপিটালে ছিল। আরিফ বাসায় আসার সময় রাকিবকে বলে আসেনি, সেজন্য হয়তো রাকিব কল দিচ্ছে আরিফের খোঁজ নিতে। আরিফ কল রিসিভ করতে রাকিব উদ্বিগ্নতায় বলল, কই তুই? দীর্ঘশ্বাসে আরিফ মন্ত হয়ে ভাঙা গলায় অল্প আওয়াজে বলল, বাসায় আয় তুই। আরিফ সচরাচর নিজের বাসায় বন্ধুদের কাউকে আনে না কখনো। নিজের বাসায় 2 বোন থাকাতে বন্ধুদের বাসার বাইরে রাখে সবসময়। কিন্তু আজ এই পরিস্থিতিতে আরিফ নিজের মনোবল পাচ্ছে না সবকিছু সামলাতে, সেজন্য রাকিবকে বলল নিজের বাসায় আসতে। রাকিব আরিফের কথায় পুনরায় নিশ্চিত হতে আবারও একইভাবে জিজ্ঞেস করলো, তোর বাসায় আসবো?
এখন আই। কথাটা বলেই আরিফ কল কেটে দিল। কথা বলতে ভালো লাগছে না ওর, কেমন ক্লান্তি আর দুর্বল লাগছে। দরজা হতে সরে সোজা হয়ে দাঁড়িয়ে আরিফ কলিং বেল বাজতে তৎক্ষণাৎ দরজা খুলে দিল জুই। সে যেন দরজার পাশে দাঁড়িয়েছিল এতক্ষণ অপেক্ষা করে। তাড়াহুড়ো করে জুই দরজা খুলে উদ্বিগ্নতায় পরপর প্রশ্ন করলো আরিফকে হৃদের খবর জানতে। হৃদ ভাইয়া কেমন আছে ভাই? উনি ঠিক আছেন? ডাক্তাররা কি বলেছে? বেশি ব্যথা পেয়েছে? আরিফ দরজার বাইরে জুতা রেখে বাসায় ঢুকলো। জুইকে এড়িয়ে বাসায় ঢুকতে ঢুকতে তাকালো মায়ের রুমের দরজার দিকে। ক্লান্তিতে মায়ের খবর জানতে চেয়ে বলল আরিফ, মায়ার হুঁশ ফিরেছে? জুইয়ের কথা উত্তর না করে আরিফ পাল্টা প্রশ্ন করাতে অস্থির হলো জুই। নিজের কথার উত্তর না পেয়ে আবারও আরিফের কথার উত্তর দিতে বলল জুই, না। ও। আরিফ উদাসীনতা গিয়ে গা হেলিয়ে বসলো ড্রয়িং রুমের সোফায়। জুই দরজা লাগিয়ে আরিফের দিকে এগোতে চাইলে আরিফ সোফায় গা হেলিয়ে কপালে হাত ঠেকাতে ঠেকাতে বলল, বাইকে এক গ্লাস ঠান্ডা পানি খাওয়াতে পারবি জুই? খুব ক্লান্ত লাগছে। এখনই আনছি। অস্থির উত্তেজিত জুই এই শীতের মাঝেও আরিফের জন্য ফ্রিজ খুলে ঠান্ডা পানির গ্লাস নিয়ে আসলো। আরিফ সেটা একটানে খেয়ে জুইয়ের হাতে গ্লাসটা দিতে দিতে আবারও বলল, আরেকটা গ্লাস খাওয়াতে পারবি? জুই চুপচাপ মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে পুনরায় গ্লাস ভর্তি ঠান্ডা পানি নিয়ে আসলো। আরিফ আগের নেই ডকডক করে সম্পূর্ণ পানির গ্লাস খালি করলো এক চুমুকে। তীব্র পানির তৃষ্ণা পেয়েছিল তার, ভেতরটা হাহাকার করছিল তৃষ্ণায়। এত পানি খেয়েও যেন তৃষ্ণা মেটেনি আরিফের। আরিফ পানির গ্লাসটা টি টেবিলের উপর রাখতে রাখতে বলল, তুই কিছু খাবি জুই? দুপুর থেকে না খাওয়া তুই, অর্ডার করবো? আরিফের কথায় জুই খানিকটা অসন্তোষ গলায় তৎক্ষণাৎ উত্তর করে বলল, আমি কিছু খাবো না ভাই। এই পরিস্থিতিতে আমার কিচ্ছু খেতে ইচ্ছে করছে না। তুমি আগে বলো হৃদ ভাইয়া কেমন আছে? ডক্টররা কি বলেছে? জুইয়ের কথায় আরিফ রয়ে সে বলল, হৃদ খানের অবস্থা ভালো নেই জুই। ডক্টরটা বলেছে হৃদের মস্তিষ্কে আঘাত পেয়েছে সে। বাংলাদেশের চিকিৎসা হৃদ খানের জন্য যথেষ্ট হবে না। সেজন্য হৃদ খানের পরিবার হৃদ খানকে দেশের বাইরে লন্ডনে নিয়ে যাচ্ছে আজ রাতের ফ্লাইটে। খুব সম্ভবত এতক্ষণে এয়ার অ্যাম্বুলেন্সে উঠে যাওয়ার কথা তাদের। আরিফের কথায় জুই আতঙ্কিত ভঙ্গিতে বলল, আল্লাহ! কি বলত ভাই? হৃদ ভাইকে লন্ডনে নিয়ে যাচ্ছে? আল্লাহ জানে কি হয়। আল্লাহ হৃদ ভাইয়ের হেফাজত করুক। হৃদ ভাইয়ের হেফাজত করুক। মায়ের কথা কেউ জানতে চায়নি? মায়াকে ছাড়া সবাই চলে গেল? জুইয়ের কথায় আরিফ আগের নেই বলল, না। কেন? আমি এসব বিষয়ে কিচ্ছু জানি না জুই। আমি অনেকবার চেয়েছিলাম খান পরিবারের সবার সাথে কথা বলতে, কিন্তু কেউ আমার সাথে কথার উত্তর দেয়নি। অপরিচিতর মতন চুপ থেকেছে সবাই। এখন আমি বুঝতে পারছি না তারা কি ইচ্ছাকৃতভাবে আমাকে ইগনোর করলো, নাকি হৃদ খানের অ্যাক্সিডেন্ট হয়েছে বলে তাদের মন মানসিকতা ঠিক নেই বলে কথা বলতে পারেনি। আমি আপাতত কিচ্ছু জানি না জুই। তবে আজকেও মায়ের কথা জানতে চাইনি। তবে এতটুকু বলতে পারি, হৃদ খানের ঠিক হয়ে দেশে না ফেরা পর্যন্ত মায়ের খেয়াল আমাদের রাখতে হবে জুই। আরিফের কথায় জুই চুপ করে যায়। এত কিছুর মাঝে সবে খানবাড়ির সবাইকে মায়াদের সম্পর্কে কথা জানিয়েছিল। এখনো মায়ের পরিবারে জানানো বাকি। দুই পরিবারের সম্মতি দেয়নি হৃদ মায়ের সম্পর্কে। এর মধ্যে হৃদের অ্যাক্সিডেন্ট হওয়ায় এই পরিস্থিতিতে মায়া আবারও একা হয়ে গেল। যেখানে মায়া একমাত্র বিশ্বাস আর ভরসার জায়গা ছিল হৃদ খান। এই মায়া একা একা পরিস্থিতি মোকাবেলা কিভাবে করবে আল্লাহ জানে। জুইকে চুপ থাকতে দেখে আরিফ পুনরায় বলল, মায়ের কাছে যা জুই, ওর সাথে থাক। যা হবার সেটা দেখা যাবে। আল্লাহ ভরসা। আমি আছি মায়ের পাশে। বোনকে কখনো একা ছাড়বো না, ইনশাল্লাহ। তুই কথা না বাড়িয়ে মায়ের কক্ষে গেল। নিস্তব্ধ করে মায়াকে নিস্তেজ অবস্থায় খাটে শুয়ে থাকতে দেখে জুই গিয়ে মায়ের মাথার কাছে বসলো। সবেমাত্র 10টা 5। মায়াকে প্রায় 5 ঘন্টা যাবৎ ইঞ্জেকশন দিয়ে ঘুমিয়ে রেখেছে। ঘুম থেকে জাগ্রত হলে কি হবে সেটা নিয়ে দুশ্চিন্তা সকলের। রাত তখন 12টার ঊর্ধ্বে। মায়াকে নিয়ে ইমার্জেন্সি হসপিটালে ছুটেছে আরিফ, সঙ্গে জুই আর রাকিব। মায়ের অবস্থা খুব শোচনীয়। অতিরিক্ত মানসিক চাপ আর প্যানিক অ্যাটাক করেছে মায়া। হাত পা সর্বাঙ্গ খিচে কাঁপুনি দিচ্ছে বারবার। গড় গড় ঘাম, সঙ্গে রেসিং হার্টবিটে দরকার ক্রমাগত বাড়ছে। শ্বাসকষ্টের সঙ্গে বুকে ব্যথা আর অস্থির বোধ, বমি বমি ভাব। নিয়ন্ত্রণ হারিয়ে অতিরিক্ত ভয় আর অস্থির উত্তেজনায় মায়া শ্বাস নিতে পারছে না। মারা যাচ্ছে এমনটা মনে হচ্ছে। সচরাচর প্যানিক অ্যাটাকের লক্ষণ এসবই হয়ে থাকে। মায়াকে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি দেখে প্রথম জুই পাগলের মতো চিল্লাতে লাগলো ভয়ে। আরিফ পাশেই ছিল। এই অসময়ে বন্ধুর মতো রাকিবও ছিল আরিফের সঙ্গে। আরিফ মায়াকে পাজা করে তুলে এত রাতে 4তলা হতে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো দৌড়ে।
জুই তাড়াহুড়োয় বাসায় তালা বন্ধ করে সেও দৌড়ালো আরিফের পেছন পেছন চিল্লাতে চিল্লাতে। 5 তলা বিল্ডিং এর সকলেই ততক্ষণ ঘুম ছেড়ে বাসা হতে বেরিয়ে আসলো জুইয়ের চিল্লাচিল্লিতে। রাকিব সকলের আগে বাসা থেকে বেরিয়ে এত রাতে গাড়ির খোঁজ করলো। ততক্ষণে আশেপাশের সকল মানুষজন আরিফকে ঘিরে দাঁড়ালো মায়াকে দেখতে। আরিফের দু চোখ বেজে আছে বোনের দুর্দশা দেখে। মায়া শ্বাস নিতে পারছে না, মুখ থেকে সাদা ফেনা ফেনা ঝাঁজ বের হচ্ছে। জুয়ের চিৎকারে আশেপাশে সকলে এগিয়ে এসে ভিড় জমাচ্ছে মায়াকে দ্রুত হসপিটালে নিয়ে যেতে। মধ্যরাতে সিএনজি করে মায়াকে সে একই চট্টগ্রাম হসপিটালে নিয়ে যাওয়া হলো। ইমার্জেন্সি চিকিৎসাও দেওয়া হলো, এমনকি রিতকে লন্ডনে নিয়ে যাওয়া হলো। সে অন্যদিকে রাতভর মায়ের চিকিৎসা চললো হসপিটালের বেডে শুয়ে। দিন গেল, রাত পোহালো। অতিরিক্ত মানসিক চাপে মায়াকে টানা 3 দিন হসপিটালের বেডে শুধু ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখলো ওর ব্রেন শান্ত রাখার জন্য। কারণ এই 3 দিনে মায়ের যতবার হুঁশে এসেছিল ঠিক ততবারই হৃদের কথা জানতে চেয়ে পাগলামো করেছে বারংবার। তৃতীয় দিনে মায়ের অবস্থা ছিল শোচনীয়। হঠাৎ করে মায়া আগের সবকিছু ভুলে যায়। এক মুহূর্তের জন্য নিজের মা, নাম, এমনকি পরিচিত মানুষকেও চিনতে পারছে না। আরিফকে, জুইকে, ওদের নাম কি, ওদের সাথে মায়ের কি সম্পর্ক, সে সবকিছু মায়া এক মুহূর্তের জন্য ভুলে যায়। সামান্য টাকা চেনার মতো স্মৃতিশক্ত মায়ের মস্তিষ্কে ধারণ করতে পারছে না। ডাক্তার দেখানো সামান্য টাকাকে মায়া পাতা বলে আখ্যায়িত করে। ডাক্তারের ভারসাম্য মতে মায়া অতিরিক্ত মানসিক চাপের কারণে মেন্টাল ট্রমায় আছে, সেজন্য হঠাৎ সবকিছু ভুলে যাচ্ছে। কিন্তু মায়ের মস্তিষ্ক যখন শান্ত থাকে তখন আবারও সবকিছু মনে করে পাগলামি শুরু করে দেয় হৃদের জন্য। এই 3 দিনে আরাফ খান বাড়ির সঙ্গে যোগাযোগ করতে না পারলেও আরিফের সঙ্গে ফোনে যোগাযোগ হয়েছিল একবার। সেখান থেকে জানা যায় আগামী সপ্তাহের ভিতরে আরাফ খান আর হেনা খানকেও লন্ডনে পাঠানো হবে আয়নদের বাড়িতে। আপাতত খান পরিবারের সবাই সেখানে আছে। তবে দুঃখজনক বিষয় হলো হৃদের অবস্থার কোনো উন্নতি হয়নি। অলরেডি হৃদের মাথা সার্জারি করা হয়েছে, কিন্তু হৃদের হুঁশ ফিরেনি এখনো। সহজে ফিরবে বলে মনেও হয় না। ঘুমায় চলে গেছে হৃদ হুঁশে কখন ফিরবে কেউ বলতে পারে না। দিন দিন অবস্থা নাকি আরো খারাপের দিকে যাচ্ছে হৃদের। আসিফের কাছ থেকে হৃদের এসব খবরের কথা জেনে আরিফের মনে হয়নি আগ বাড়িয়ে মায়ের কথাটা আসিফকে জানানো উচিত। আর না, আসিফ মায়ের কথা জানতে চেয়েছে আরিফের কাছে। তাছাড়া আসিফ মায়ের কথা জানলেও বা কি করতে পারবে? এখানে কারো কিছু করার নেই একমাত্র আল্লাহ ছাড়া। তিনি ভালোই জানেন আগামীতে কি হবেন। 5 দিনের মধ্যে মায়াকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসলো আরিফ। বাসায় আনতে চায়নি সে, কারণ মায়ের অবস্থা তখনও ভালো ছিল না। আরও কয়েকদিন হসপিটালে রাখতে চেয়েছিল আরিফ, কিন্তু হুট করে চট্টগ্রামে আরিফদের বাবা চাচার উপস্থিতি দেখতে পেয়ে বাধ্য হয়ে মায়াকে নিয়ে বাসায় ফিরতে হয় আরিফের। হঠাৎ করে আরিফের বাবা চাচা চট্টগ্রামে উপস্থিত হওয়ার কারণটা ভালো করে জানা ওর। না জানার কিছু নেই, মায়া রিত খানের সঙ্গে প্রেমের সম্পর্ক ছড়িয়েছে, এমনটা আরও 2 দিন আগে পরিবারে জানিয়েছিল মুক্তা। কিন্তু হৃদের অ্যাক্সিডেন্টের পর মায়ের অবস্থা কি হয়েছে সেটা পরিবারের কারো জানা ছিল না। মূলত আরিফই কাউকে জানায়নি। তবে মায়ের প্রেমের সম্পর্কের কথাটা শুনে রেগেমেগে আগুন করে আরিফের ফোন চলছিল। বাপ চাচা দুজনেই মায়াকে নিয়ে দ্রুত আশুগঞ্জ ফিরতে আদেশ করেছিল তারা, কিন্তু আরিফ কারো কথা কানে তুলেনি। আর না, মায়ের অবস্থার কথা জানিয়েছে পরিবারকে। মূলত আরিফকে আশুগঞ্জ ফিরতে না দেখে ওনারা দুজন রেগেমেগে চট্টগ্রাম উপস্থিত হয় মায়াকে সঙ্গে নিয়ে যেতে। কিন্তু এখানে এসে মায়ের শোচনীয় অবস্থা দেখে তারা দুজনেই থমকে যায়। ওনাদের মেয়ে এতটা অসুস্থতার কথাটা পরিবারের জানানো হয়নি, সেটা নিয়ে আগুন হয়ে যায় দুবাই। বিশেষ করে মায়ের কথা বলার মতো পরিস্থিতি নেই, এই বিষয়টা তাদের মধ্যে আঘাত করে বেশি। সেজন্য মায়ের উপর থাকা সকল রাগ গিয়ে পড়ল আরিফের উপর। শফিকুল ইসলামের, জুয়ের বাবাও কম নয়। এত সব কিছু ঘটে যাচ্ছে সেসব তাদের অবগত করেনি বলে তিনি প্রথমবারের মতো জুয়ের গায়ে হাত তুললেন। রাগের তোপে জুয়ের গাল বেরিয়ে থাপ্পড় মারল জোরে সরে। পারছে না রাগটা আরিফের উপর দিয়ে তুলতে জুয়ের বাবা। সেই রাতের মধ্যে প্রাইভেট কারে করে শফিকুল ইসলাম সপরিবারে আশুগঞ্জ ফিরেন সঙ্গে আরিফকে নিয়ে। বাসায় ফিরে যেন মায়ের জন্য মানসিক চাপ আরও বাড়ল। হাহাকার বইগুলো পরিবার জুড়ে। মায়ের বাপ চাচা মায়ের অবস্থা দেখে চুপ করে গেলেন বয়ে। ওনারা আপাতত মায়ের সুস্থতা যাচ্ছে, অথচ আত্মীয়দের মধ্যে বদনাম রটিগুলো। মায়ের বড়লোক ছেলের পিছনে ঘুরে প্রেমে পাগল হয়ে গেছে। চলবে।